ত্রিপুরা ইনফো নিউজ আপডেট এসছেন এমনকি শিশু বিক্রি ঘটনা ঘটছে। অনাহার মৃত্যু তো আছেই, সঙ্গে শিশু বিক্রি ঘটনা ঘটছে। এই পরিস্থিতি চলছে, এর থেকে মানুষ নিষ্কৃতি পেতে চাইছেন এবং এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেইটা মানুষ চাইছেন। আমরাই তার প্রতিফলন একটাই হতে পারে যে বামপন্থীদের হাতে যারা পরীক্ষিত প্রমাণিত, যারা আগে অতীতে কাজ করে দেখিয়েছেন, দৃষ্টান্ত রেখেছেন, মানুষের বিশ্বাস অর্জন করেছেন, তারাই একমাত্র দায়িত্ব নিতে পারে এই এলাকার যে অরাজক অবস্থাটা চলছে, যে লুটপাট থেকে সবকিছু চলছে, এর হাত থেকে একদিকে শান্তি সম্প্রীতি আরেকদিকে উন্নয়ন, এটা ফিরিয়ে আনার ক্ষেত্রে এডিসি প্রশাসন একটা ভূমিকা নিতে পারে যদি সেটা বামপন্থীদের হাতে তুলে দেওয়া হয়। বামপন্থীর একমাত্র মানুষের বর্ষস্থল, এটা সুতরাং না, কারণ এটা আমি আবারও বলবো যে এটা মানুষের অভিজ্ঞতা নির্ভর বলছে, মানুষের অভিজ্ঞতা অর্জন করেছে এবং মানুষের মধ্যে একটা নতুন ভাবনা চিন্তা ঘটতে শুরু হয়েছে এবং এই বিষয়টাকে মাথায় রেখে আমরা নির্বাচন অংশ নেব। আমরা চাইব সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক। যদিও এই সরকারের আমলে 2018 পর যে কয়টা নির্বাচন হয়েছে, একটাও সেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেনি এবং এই পরিস্থিতির মধ্যে প্রতিটা নির্বাচনে কিন্তু আমরা দাঁতে দাঁত কষে লড়াই করে যাচ্ছি যে এই নির্বাচনও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা বলবো নির্বাচন কমিশন যেখানে আছে, স্টেট ইলেকশন কমিশন, তারা এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। স্টেট ইলেকশন কমিশন সুষ্ঠু এবং নির্বিঘ্নে এই নির্বাচন সম্পূর্ণ করুক এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা যারা স্টেট ইলেকশন কমিশনের কাছে দাবি রাখবো। আর সঙ্গে সরকার যাতে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে গিয়ে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, যেটা অতীতে বামফ্রন্ট এই ধরনের লোকাল সেলফ গভর্নমেন্ট স্বশাসিত যখন নির্বাচন হতো সেখানে নিরপেক্ষ ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, যে সরকারেরও দায়িত্ব সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সেই দায়িত্ব যাতে পালন করে দলীয় স্বার্থের মধ্যে উঠে, এটা আমাদের আবেদন থাকবে। আমরা আজকে প্রার্থী নিয়ে আলোচনা করেছি, বামফ্রন্টের পক্ষ থেকে বসেছিলাম। আমরা প্রার্থীদের তালিকা আপনাদের সামনে পরে শুনিয়ে দিচ্ছি। চূড়ান্ত করেছি দামছড়া জামপুই যে আসনটা, সে আসনে বারেন্দ্র রিয়াং নতুন প্রার্থী। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাছপাড়া আমরা ফরম লোকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। ড্যামছড়া কচুছড়া বদরুম হালাম পুরাতন প্রার্থী। ছামনো খুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু রাহুল দাস নতুন প্রার্থী। রাইনাভেলি সুমতি রঞ্জন চাকমা নতুন প্রার্থী। গন্ডাছড়া গঙ্গানগর ধনমণি রিয়াং নতুন প্রার্থী। ধনচমণি রিয়াং অ্যাকচুয়ালি নামটা হলো ধনচমণি রিয়াং নতুন প্রার্থী। আসামবাড়ি হালুয়াহালি করিম দেববর্মা নতুন প্রার্থী। কুলাই চাম্পাহাওড়ে অতুল দেববর্মা নতুন প্রার্থী। তেলিয়ামুড়া মহারানী রতন কিশোর জমাতিয়া নতুন প্রার্থী। রামচন্দ্র ঘাট সমরেশ দেববর্মা নতুন প্রার্থী। মান্দাই পুলিমপুর সূর্য দেববর্মা নতুন প্রার্থী। জিরানিয়া রাধাচরণ দেববর্মা পুরান প্রার্থী। সিন্না তমাকারী অমূল্য দেববর্মা নতুন প্রার্থী। বুজংনগর ওয়াকিনগর এখানে সঞ্জিত দেববর্মা নতুন প্রার্থী। পেকুয়ারজোল্লা জন্মেজয়নগর ব্রজলাল দেববর্মা নতুন প্রার্থী। টাকারজোল্লা জম্পুজোল্লা বেনিলাল দেববর্মা নতুন প্রার্থী। আন্তরিক গোলাঘাটি শ্রীমতী বৃন্দা দেববর্মা নতুন প্রার্থী। বাগমা অমৃত সাধন জমাতিয়া তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং উনি আগেও প্রার্থী হয়েছিলেন। মহারানী চেল্লাগান হারদল জমাতিয়া
তিনি আরএসপি, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। এমপি পৃথ্বীরাজ কলই নতুন প্রার্থী। বীরচন্দ্র কলসি, বরেন্দ্র রিয়ান সিপিআই, তিনি নতুন প্রার্থী। কাঠালিয়া মির্জা রাজাপুর পরীক্ষিত মুরা সিং পুরাতন প্রার্থী। পূর্ব মুহুরীপুর ভুয়াতুলি বারজুম রিয়ান নতুন প্রার্থী। বারজুম ত্রিপুরা নতুন প্রার্থী। শিরাছড়ি মনু বনকুর উচাথই মগ, তিনি পুরাতন প্রার্থী। এখানে 20 জন নতুন এবং পুরনো 27, একটা পরে আমরা ঘোষণা করব। এবং সিপিআই 1, আরএসপি 1, বাকি সব প্রার্থী সিপিআইএম দেবে। আর আরেকটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটা হল ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিচ্ছি, বামফ্রন্টের মিটিং এ আলোচনা করে আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে, অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত, যিনি সিপিআইএম করেন, আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। আমাদের আবেদন থাকবে বামফ্রন্টের পক্ষ থেকে, যেদিন বাবু আছেন তিনি বলবেন। বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন থাকবে, আমি বিশেষ ব্যাখ্যায় গেলাম না। এবং সেখানে একটা আবেদন থাকবে, রাজ্যে যে নৈরাজ্য অরাজকতা চলছে এটার বিরুদ্ধে এডিসি এলাকার সমস্ত জনগণ, ধর্মনগরের জনগণের কাছে আবেদন জানাবো, এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা, এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইয়ের শক্তিটাকে সংহত করার জন্য, গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য, স্বৈরাচারী শক্তি এবং যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে যে সরকারটা চলছে এবং ফেসিস্ট সমস্ত কাজকর্ম, ফেসিস্ট কাজকর্ম যেগুলো চলছে, এটা বিরুদ্ধে এই নির্বাচনের যে অধিকার, আপনি আপনার স্বাধীনভাবে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, এদেরকে ক্ষমতাচ্যুত করুন এবং এডিসি প্রশাসন বামপন্থীদের হাতে তুলে দিন। আর ধর্মঘট উপনির্বাচনও বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাখছি। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবে। এতক্ষণ আপনারা বামফ্রন্টের আহ্বায়ক কমরেড মানিকের সবিস্তারে সবকিছু শুনেছেন এডিসি নির্বাচন এবং বাই ইলেকশন সম্পর্কে। আমি শুধু দু চারটি কথা আপনাদের বলবো যে আগামী এডিসি ইলেকশন এবং যে বাই ইলেকশন ধর্মনগর আমাদের যে প্রার্থী ঘোষণা হয়েছে, এই প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যে মেসেজ দিতে চাই। যখন এডিসি গঠন হয়েছে তখন থেকে যে ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকায় মানুষের যে উন্নয়ন হয়েছে, মাঝে যে 3টা ইলেকশনে বিরোধীরা জিতেছে এবং এখন যে বর্তমানে মাথা শাসন করছে এডিসি, এখানে মানুষের খুব দুর্বিষহ অবস্থা হয়েছে। সেই পুরানো যে উন্নয়ন ছিল, সেই উন্নয়নকে যাতে পুনরাবৃত্তি হতে পারে এবং গণতন্ত্র যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, আমি এই কথাগুলি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মানুষ যাতে এই কথাগুলি বুঝতে পারে বলে আপনাদের মাধ্যমে আপনার মেসেজ দিতে চাই। বন্ধুগণ, আমরা এই 28টি আসনের মধ্যে বামফ্রন্টে 27 জন প্রার্থীর নাম তালিকা আমাদের আহ্বায়ক আপনাদের সামনে তালিকা দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে উপনির্বাচনের ধর্মনগর কেন্দ্রে প্রার্থীর নামে আমরা বামফ্রন্টের প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। আপনারাই সারা রাজ্যের খবরাখবর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করেন। বিশেষ করে গত 1.5-2 মাস ধরে আমরা দেখছি যে রাজ্যের যে এডিসি প্রশাসন
যে দল পরিচালনা করছেন তার যে সুপ্রিমো ত্রিপুরামতা দলের, উনি রাজ্য সরকারের উপর আর্থিক বঞ্চনার অভিযোগ আনছেন। আবার রাজ্য সরকারে ওনার দলের প্রতিনিধি আছেন, ও 2 জন মন্ত্রী আছেন। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষে খুদ মুখ্যমন্ত্রী এবং উপজাতি দপ্তরের যে মন্ত্রী আছেন উনিও হিসাব দিয়ে বলছেন যে কত টাকা কোন কোন খাতে এডিসি প্রশাসনকে দেওয়া হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। মুখ্যমন্ত্রী উপজাতি কল্যাণ মন্ত্রী সদম্য বলছেন যে উন্নয়ন না করে ওরা বিদেশ ঘুরছে। এই হচ্ছে একটা দিক। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এডিসি প্রশাসনে ত্রিপুরামতা দল পরিচালনা করছেন, তারা সরকারি দল। আর বিজেপির যারা এখানে যারা প্রতিনিধি আছেন, সদস্য আছেন, আমরা আজকে পর্যন্ত এডিসি প্রশাসনের মধ্যে তাদের কোনো কণ্ঠ আমরা শুনতে পাই না। এডিএস এলাকার মানুষ শুনতে পান না, রাজ্যবাসী শুনতে পান না। ঠিক তেমনি আবার দেখা যায় বিধানসভায় উভয় দল মিলিতভাবে আবার সরকার পরিচালনা করছে। এবং এডিসি এলাকায় কি ধরনের একটা নৈরাজ্য চলছে, একটা অনুন্নয়নের পরিবেশ সর্বত্র বিজেপি বিরাজমান, সেটা আমাদের বামফ্রন্টের আহ্বায়ক বলেছেন, আপনারাও সেটা দেখছেন। আর সবচেয়ে বেশি যেটা অবলোকন করছেন এবং ভুক্তভোগী যেটা হচ্ছেন তারা হচ্ছেন সেই এডিসি এলাকার জনগণ। পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য খাতে দেখা গেছে যে বিভিন্ন কমিউনিটি হেলথ সেন্টার করার জন্য 30 কোটি টাকা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর বক্তব্য, কিন্তু এটা কোথাও নাকি খুঁজে পাওয়া যায় না। কমিউনিটি হেলথ সেন্টার সারা এডিসি এলাকা ঘুরে উনার চোখে পড়ে যায়। কাজে এই অবস্থায় আমরা বামফ্রন্ট আশাবাদী, যদি রাজ্য নির্বাচন দপ্তর এবং রাজ্য প্রশাসন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, সমস্ত বিরোধী শক্তিকে বিশেষ করে বামফ্রন্টকে যদি এই যে নৈরাজ্য কায়েম হয়েছে এডিসি প্রশাসনে গত 5 বছর ধরে, সেই চিত্র তুলে ধরার জন্য, অর্থাৎ এডিসি এলাকার যে নির্বাচক মন্ডলী তাদের কাছে আমরা প্রচারটাকে যদি নিয়ে দেওয়ার সেই বাতাবরণ, গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ যদি বজায় রাখে, আমরা জনগণের কাছে যদি সেটা আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা আশাবাদী বামফ্রন্ট এইবার এই নির্বাচনে এডিসি এলাকার যে জনগণ, এই জনগণকে, নির্বাচক মন্ডলীকে আমরা সেই দুর্নীতি মুক্ত, অনুন্নয়ন মুক্ত একটা উন্নয়নের পরিবেশ যেটা আগে বামফ্রন্টের আমলে হয়েছিল, বামফ্রন্টের বিরুদ্ধে, সেই পরিবেশ আমরা আবার ফিরিয়ে দিতে পারব। খুব বেশি কথা বলার বা যুক্ত করার নেই। একটা হয়তোবা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখনো তো এই এডিসির সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা তার চূড়ান্ত হয়নি, এটা 13 তারিখে হবে। তার আগেই এবং বামফ্রন্ট আমরা এই প্রার্থীর তালিকা আমরা ঘোষণা করছি। আমি সেই ক্ষেত্রে জনগণের একাংশের মধ্যেও এরকম একটা আলোচনা থাকতে পারে, এটা স্পষ্টীকরণের জন্য এটা বলতে চাইছি। বিগত এডিসি গঠনের পর 2021 ইংরেজিতে এপ্রিল 20 তারিখে প্রথম তার কাউন্সিল তথা এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়েছিল। বিধি অনুসারে সেই তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই চলতি বা বিদায়ী আউটগোয়িং যে এডিসি কাউন্সিল, তার মেয়াদ সেদিন থেকে গোনা শুরু হয়। তাহলে 5 বছর এই তারিখে তার মেয়াদ শেষ হবে, অর্থাৎ
20 এপ্রিল। তাহলে নতুন এডিসি গঠিত হওয়ার পর, নির্বাচন ইত্যাদির পর, অন্তত তার 1 সপ্তাহ আগে 12-13 তারিখের মধ্যেই এই নির্বাচন সুসম্পন্ন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এটাই সংবিধানের বা যা পরম্পরা, কনভেনশন। আজকে হলো মার্চের 9 তারিখ, তার মানে হলো এই 20 এপ্রিল আসতে মাত্র আগামী 40 দিন বাকি, 40-42 দিন এরকমই। এর মধ্যেই আগামী 3-4 দিনের মধ্যে যে কোনো তারিখে নির্বাচন ঘোষণা করতে হবে। ত্রিপুরা রাজ্যের সবকটা রাজনৈতিক দল আপনি লক্ষ্য করছেন যে শাসক জোটের মধ্যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি, ছোট শরিক বা মেজর শরিক ত্রিপুরা মথা, এবং আরেকটা শরিক আইপিএফটি। এই 3টা দল যেমন খুবই সক্রিয়, স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি অফিস কাছারি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে গত 1.5-2 মাস ধরে সারা ত্রিপুরাতে চষে বেড়াচ্ছেন, এবং অন্যদিকে এডিসি প্রশাসনে যারা এখন আছেন ত্রিপুরা অর্থাৎ তারা তো আছেই। এবং এই দুটো দলের কায়দা কি, যে সুতার বান্ডিলের টাল, কাপড়ের বান্ডিলের টাল, স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে এই নির্বাচনগুলো সংগঠিত করতে গিয়ে ত্রিপুরার ইতিহাসে বিগত 70-75 বছর আমরা যা দেখিনি, একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় প্রচার করতে গিয়ে, নির্বাচনের হাওয়া তুলতে গিয়ে সরকারি টাকায় বা আরো অন্য উপায়ে সেখানে স্বশাসিত জেলা পরিষদ কেন্দ্রভিত্তিক সুতা, কাপড়, জলের ড্রাম থেকে শুরু করে আরো কত কিছু বিলি করছেন, এবং লক্ষ্য দুই দলেরই 28টা সিট দখল করবেনই করবেন। তার সাথে একটু আগে আমাদের আরএসপির কমরেড বলেছেন ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি তারা রাজ্য সরকারে এরা যৌথভাবে সরকার চালাচ্ছে, জোট। আর এই নির্বাচনী সভা, জনসভাগুলো দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা মথা দল গত 5টা বছর এডিসি কে একেবারে খোকলা করে ফেলেছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্য এই নির্বাচনের প্রাক্কালে এই তাদের পক্ষে প্রচার তোলার জন্য এটা বলার বহু আগে থেকেই আমরা বামফ্রন্টের তরফ থেকে তথ্য দিয়ে আমরা এগুলো বলে আসছি যে খুমুলুং মানে হলো ফুলের বাগান। এই খুমুলুংটা 2000 ইংরাজিতে এনএলএফটির সাহায্য নিয়ে তখন দেবব্রত কলই, কৃপামোহন রিয়াংরা দখল করেছিল। তখন এটাকে সীমালং শ্মশানে পরিণত করেছিল। আর বিগত 5 বছরে থানসার নামে, থানসা ভালো শব্দ, থানসা জীবনের সর্বক্ষেত্রেতেই খুবই জরুরি। এই শব্দের কোনো তার বিরোধিতা নেই। সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা
এটাকে নিংড়ে নিয়ে এটাকে ব্যবহার করে এই এডিসি দখল করার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে এডিসি তৈরি করে, এডিসি মানেই হলো কিছু সুতা বিলি করা না, কয়েকটা পাসরা বিলি করা না, কয়েকটা বালতি বিলি করা না, কয়েকটা হাঁস মুরগি ছাগলের ছানা বিলি করা না। এডিসি অত্যন্ত মহৎ উদ্দেশ্যে এবং বহু ত্যাগের মধ্য দিয়ে এডিসি। কেন? ত্রিপুরাজ্যের একদা সংখ্যাগরিষ্ঠ অংশের জনগণ, এ রাজ্যের আদিবাসীরা দীর্ঘ 1400 বছরের সামন্ত শাসনে যেমন তারা নিষ্পেষিত, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি কোন দিক থেকে তাদের কোনো বুনিয়াদ গড়ে তোলেনি, শুধু তাদের আনুগত্য, এটাকে ব্যবহার করে তৎকালীন সামন্তরা তাদের রাজসুখ ভোগ করে গেছেন। ভারতের সাথে আনুষ্ঠানিক যোগদানের পর আমাদের দেশের বুর্জোয়া রাজনৈতিক দলের শাসনে তাদের কপালের যে দুর্ভোগ, এটা আরো বহু গুণে নানাভাবে এটা আরো প্রসারিত হয়েছে। আর সেই জায়গায় ভূ রাজনৈতিক যে এই অঞ্চলের ঘটনাবলী 1947 দেশভাগের পর, হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পর, সেই জায়গায় আমাদের এই রাজ্যে উদ্বাস্তু আগমনের পর তারা সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘিষ্ঠ হয়ে তাদের এই যে দুর্বল সংস্কৃতি, দুর্বল অর্থনীতি, দুর্বল জীবিকা, এই জায়গায় শাসক বর্গের কি জাতীয় কি রাজ্যের তাদের যে অনীহা, উদাসীনতা দীর্ঘ 30 বছর কংগ্রেস দলের আদত্তে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে দাঁড়ায়। এদের সংস্কৃতি, ভাষা বিলুপ্তি হওয়ার পথে চলে যায় এবং তাদের জমি, যে জমিতে সামন্ত শাসকদের কাছ থেকে কোনো সহযোগিতা না পেলেও তারা কোন রকমে টিকে থাকতে পারছিলেন, জমি চাষ করে হলেও এই জমিটাও দখল হয়ে যাচ্ছিল। সেই জায়গায় একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক সিদ্ধান্তের বলে বামপন্থী ফ্রন্ট, লাল ঝান্ডা তার নেতৃত্বে বহু ত্যাগ তিতিক্ষার পর এই এডিসি তৈরি হয়েছে, যাতে এই সংখ্যালঘু হয়ে পড়া, অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে পড়া এ রাজ্যের আদিবাসীরা যাতে সম্পূর্ণ বিলুপ্তির দিকে চলে না যায়, এই কারণে এডিসি। কিন্তু এই এডিসি এর আগে 1990 ইংরাজিতে নির্পন্ন হয়েছিল, তারপর 2000 ইংরাজিতে এনএলএফটির তার একে 47 একে 46 এর মুখে 2021 এসে সেখানে থানসার নামে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের একটা অনেক স্বপ্ন দেখিয়ে ত্রিপুরা মাথার হাতে চলে যায়। আর গত 5 বছর দুর্নীতির, অনিয়মের একটা মৃগয়া ক্ষেত্র। এখন এটা শুধুমাত্র আমরা যারা বিরোধী দল বা আমরা যারা বামপন্থী আমাদের অভিযোগ না, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, স্বয়ং ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের এটা দৈনন্দিনের চর্চা। কিন্তু একই সাথে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যখন এইভাবে মথার বিরুদ্ধে, এডিসির বিরুদ্ধে অনিয়মের কথা বলছেন, গত 5টা বছর একটা শব্দ শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মুখ থেকে? এডিসির যিনি দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ মন্ত্রিসভার এই রুলস অফ বিজনেস তার যে অনুসারে এই ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিকাশ দেবরার মুখ থেকে একদিন সব চলছিল ঠিকঠাক, কেননা ক্ষমতা আসতে হবে,
আর এডিসির সামনে এসে বলছে সব লুট করে নিয়ে যাচ্ছে, হিসাব দিচ্ছে না, ইউটিলাইজেশন দিচ্ছে না। ঠিক পাল্টা এই অভিযোগ আসছে এডিসির তরফ থেকে, ত্রিপুরা মথার তরফ থেকে, যে ভারতীয় জনতা পার্টি তারা এডিসির প্রাপ্য, এডিসি এবং সারা ত্রিপুরা, যে শুধু এডিসির ভেতরের লোক না, যে গণতান্ত্রিক আন্দোলন, এডিসির হাতে আরো অধিক ক্ষমতা দিতে হবে, অর্থ দিতে হবে। সংবিধানের 125তম সংশোধনী বিল 2018 সাল থেকে এটা হিমঘরে ঢুকিয়ে রেখেছে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রক। একটা আরেকটার বিরুদ্ধে আঙুল তুলছেন এবং এটা ঠিক। এই দুটি দল এখন সরকারে, কিন্তু এখন এডিসির সামনে, এই গুটের সামনে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে আঙুল তুলছে। এটা মেকি, এটা নাটকীয় কণায় প্রতিদিন এই দুটি দল তাদের নিচুতলা সমর্থক, সাধারণ সমর্থক, এদের এই অর্থ এবং নানা সুবিধার প্রলোভন দেখিয়ে এমন সমস্ত মানে এই একটা বিরোধিতায়, ইভেন রক্তাক্ত যে সংঘর্ষে পরিণত হচ্ছে, এগুলি সবটাই হলো যে এই লুটের ভাগ কে কত পাবে। আগামী দিন এই 5 বছর আবার এই এডিসিপি কে দখল করবে তার লড়াই, কিন্তু উপরতলায় আবার এক, মন্ত্রিসভায় আবার এক, এখানে হাসি খুশি সব চলছে, এখানে কোনো ধরনের বিরোধিতা সেখানে নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা, আপনার তালিকা দেখেছেন আমাদের, আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করে 28টা কেন্দ্র, সেখানে এখন অব্দি যে 27 জন প্রার্থী ঘোষিত হয়েছে, 27 জনের মধ্যে 20 জনই হলো নতুন মুখ। আমরা সেখানে অভিজ্ঞ এবং শিক্ষাগত যোগ্যতা সব স্তর থেকে আগামী দিন একদিক থেকে প্রশাসন পরিচালনায়, আরেক দিক থেকে রাজনীতিতে সেই যে গুণাবলী, কোয়ালিটি আনার প্রশ্নে, এটা সমস্ত ক্ষেত্রে জরুরি, রাজনীতির ক্ষেত্রে বড় জরুরি। আমরা এটা আনার চেষ্টা করেছি এবং এই নির্বাচনে আমাদের যেটা লক্ষ্য হলো যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এটাকে লুটের প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই লুটতরাজ থেকে সংবিধানকে রক্ষা করা, আর যে মহৎ উদ্দেশ্যে এই স্বশাসিত জেলা পরিষদ, যে ত্রিপুরার যে সংখ্যালঘু হয়ে পড়া, তারা যাতে দ্বিতীয়বার আবার সেই এডিসি এলাকাতেও সংখ্যালঘু না হয়ে যায়, তাদের যে ভাষা সংস্কৃতির বিলুপ্তির হুমকি হয়েছিল, এখান থেকে যাতে নতুন করে আবার সেই ট্র্যাক তৈরি না হয়, সেই জন্য এই বিজেপি এবং ত্রিপুরা মথা উভয় দল দুটাই লুটেরা, গণতন্ত্র বিরোধী, এবং এডিসি যে উদ্দেশ্যে গঠিত তার পরিপন্থী। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.